আচ্ছা, আমরা যেটা পড়াচ্ছিলাম হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। হায়ার অর্ডার হোমোজিনিয়াস প্রথমে পড়ানো হয়েছিল, হায়ার অর্ডার নন হোমোজিনিয়াস পড়ানো হচ্ছে। মানে একটু যদি মনে করাই দেখি কি পড়ানো হয়েছিল। এ এই টাইপের ম্যাথ, যেখানে চারটা কন্ডিশন ছিল, সেই টাইপের ম্যাথ আমরা সলভ করছিলাম। নাম্বার ওয়ান হায়ার অর্ডার মানে অর্ডার। নাম্বার টু হচ্ছে লিনিয়ার। নাম্বার থ্রি হচ্ছে হোমোজেনিয়াস এবং কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এটা শেষ করার পর আমরা হোমোজেনিয়াস শেষ করার পর নন হোমোজেনিয়াস আলোচনা করছিলাম। নন হোমোজেনিয়াস মধ্যে রাইট সাইডে ই টু দি পাওয়ার এক্স এরকম ফাংশনের আলোচনা করা হয়েছিল এবং কজ এক্স সাইন এক্স এই টাইপের ফাংশনের আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে আমরা নতুন একটা নিয়ম শিখব। এরকম থাকে 1/fd ax phi x যদি এরকম থাকে, মানে দুইটা ফাংশন যদি থাকে, তাহলে একটা ফাংশন ax আগে চলে আসবে। 1/fd প্লাস a phi x এই ফাংশনটা কাজ করবে। তবে আগে ছিল একটা ফাংশন, এখন দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন যদি থাকে, তাহলে একটা ফাংশন কি করবে, আগে চলে আসবে। ফর্মুলা অনুযায়ী আগে চলে আসার পর এখানে অ্যাড করা হবে, এই ডি এর সাথে এ অ্যাড হবে। আমরা ম্যাথ দেখি, কয়টা ম্যাথ দেখলে আমরা বুঝতে পারবো ফর্মুলাটা। এক্সাম্পল 57, কোশ্চেনটা ছিল ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4y x কিউব ই টু দি পাওয়ার 2x। ইকুয়েশন নাম্বার 1। এই কোশ্চেনের সলিউশন, প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশন বের করার সময় আমরা এই ম্যাথটাকে হোমোজিনিয়াস বানাই নিই। ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4y ইজ ইকুয়াল টু 0 ধরে সলভ করি, যেটা আমরা এর আগের লেকচারে সলভ করে দেখানো হয়েছিল। সরাসরি এটা করা যায়, এখানে যেটা আছে এটাকেই অক্সিলারি ইকুয়েশন হিসেবে লেখা যায়। এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এম এর মান দুইটা আসবে, একটা হচ্ছে 2 আর একটা 2। ওয়াই সি কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2x ই টু দি পাওয়ার 2x। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এই ডিটেল এর আগে বেশ কয়টা ম্যাথ করানো হয়েছে। এখন যদি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করি স্টেপ 2 তে এসে, এটা ছিল স্টেপ 1। স্টেপ 2 তে যদি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করে পিআই বের করি, তাহলে আমরা কি করব, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4
y x cube e to the power 2x y is equal to কি হবে 1 by d square minus 4d plus 4 x cube e to the power twice x। এখন ফর্মুলা অনুসারে যখন দুইটা ফাংশন কোনটা অপারেটর ডান পাশে দুইটা ফাংশন মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন একটা সামনে চলে আসে, এখানে e টু দি পাওয়ার 2x টা সামনে চলে আসবে ফর্মুলা অনুসারে। তাহলে কি লিখবো আমরা e টু দি পাওয়ার 2x যখন এটা সামনে চলে আসবে তখন এই অপারেটর যতটুকু d আছে d এর সাথে এই 2 টাকে অ্যাড করতে হবে। তার মানে কি হবে d প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 4 d প্লাস 2 প্লাস 4 e to the power 2x, sorry e to the power 2 x cube x cube। তার মানে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল যদি এরকম হয় দুইটা ফাংশন মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে একটা ফাংশন আগে চলে যায় e টু দি পাওয়ার x আগে চলে যায়, e টু দি পাওয়ার x d এর সাথে a অ্যাড হয়, যদি a এর ভ্যালু 2 হয় তাহলে d প্লাস 2 হবে, a এর ভ্যালু যদি -2 হয় তাহলে এখানে d প্লাস -2 অ্যাড করতে হবে। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখবো এখানে আসতেছে হচ্ছে e টু দি পাওয়ার 2x 1 বাই, এটা সিম্পলিফাই করলে তুমি দেখবা পাচ্ছ হচ্ছে d স্কয়ার x কিউব। d স্কয়ার মানে কি দুইবার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x 1 বাই d x কিউব। 1 বাই d মানে হচ্ছে একবার ইন্টিগ্রেশন করো x কিউব dx x টু দি পাওয়ার 4 বাই 4, তারপর আরেকটা দিয়ে থাকতেছে e to the power 2x integration x to the power 4 divided 4 dx e to the power 2x 1 by 4 x to the power 5 divided by 5। আনসারটা কি আসতেছে, আনসারটা আসতেছে x to the power 5 divided by 20 e to the power twice x, এটা হচ্ছে আমাদের yp। তুমি যদি y এর সাথে yc তাহলে কমপ্লিট সলিউশন পেয়ে যাবা y equal to yc প্লাস yp, তাহলে তুমি কমপ্লিট আনসার পেয়ে যাবা। দেখো তুমি বুঝতে পারো কিনা ম্যাথটা শুরু থেকে। এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? সবাই 1 মিনিট দেখো, কোন কোশ্চেনের আনসার দিচ্ছি।
বুঝিনি কথা। কোন লাইনটা? এই লাইন। এটাকে সিম্পলিফাই করো, ক্যালকুলেশন। ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 4 সিম্পলিফাই করো, তারপর দেখো এটা আসবে। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ সলভ করি। এক্সাম্পল 58, কোশ্চেনটা হচ্ছে সলভ ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 y e টু দি পাওয়ার x cos 2x। সলিউশন, এই কোয়েশনটা অপারেটর ফর্মে আছে। কমপ্লিমেন্টারি ফাংশন আগের মতোই, ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি অক্সিলারি ইকুয়েশন m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে m এর মান আসতেছে 2 3। yc ইজ ইকুয়াল টু কি হবে, c1 e to the power 2i6 প্লাস c2 e to the power 3i6। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। তারপরে পার্টটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। স্টেপ 2, পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল জন্য কি করতে হবে, আগের মতোই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6y ই টু দি পাওয়ার x cos 2x। y is equal to কি হবে, 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 ই টু দি পাওয়ার x cos 2x। ফর্মুলা অনুসারে ই টু দি পাওয়ার x টা আগে চলে আসবে। ই টু দি পাওয়ার x যদি আগে চলে আসে, তাহলে এর সাথে যে 1 আছে, 1টা এর হবে ডি এর সাথে, ডি এর সাথে। তাহলে ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, ই টু দি পাওয়ার x আগে চলে আসছে 1 বাই ডি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 ডি প্লাস 1 প্লাস 6 cos 2x। যদি ক্যালকুলেশন করো, তো কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার x 1 বাই, সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 cos 2x। তারপরে কাজ হচ্ছে, আমরা যে আগে শিখেছিলাম যে cos এর যে ফর্মুলা, এই জায়গাটা সেই নিয়মটা বসবে। ই টু দি পাওয়ার x 1 বাই ডি স্কোয়ারের জায়গায় 2 বসবে, 2। এই 2টা এই ডি স্কোয়ার জায়গায় বসবে। মাইনাস 2 স্কোয়ার মাইনাস 3d প্লাস 2
cos twice x। এখন যদি এটাকে সিম্পলিফাই করো ক্যালকুলেশন করে, তাহলে এখানে আসবে হচ্ছে e টু দি পাওয়ার x 1 বাই মাইনাস 3d প্লাস 2 cos 2x। আবার যদি কাজ করতে চাই আমাদের কি করতে হবে, 3d মাইনাস 2 3d প্লাস 2 3d মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই এবং ডিভাইড করে দিলাম cos 2x। এই কাজটা করার কারণ হচ্ছে আমাদের যেহেতু নিচে ডি স্কোয়ার নাই, জন্য অপরটা কাজ করতেছে না। অপরটা কাজ করার জন্য আমরা ডি স্কোয়ার জন্য উপর নিচে যদি 3d প্লাস 2 ছিল, এই জন্য উপরে 3d মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই এবং ডিভাইড করছি। এরকম সিমিলারলি যতগুলা থাকবে, যেরকম কেস থাকে, তো সবসময় আমাদের একই কাজ করতে হবে। যেটা থাকবে তার অপোজিট প্লাস করে মাল্টিপ্লাই করতে হবে। উদ্দেশ্যটা হচ্ছে এখানে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে বসাতে পারি। e টু দি পাওয়ার x 3d মাইনাস 2, তাহলে এখানে হবে 3d হোল স্কোয়ার মাইনাস 4 cos 2x exponential by x 3d minus 2 এখানে 9d স্কোয়ার মাইনাস 4 cos 2x। এখন আবার ফর্মুলাটা বসবে। আবার ফর্মুলাটা কি, এই 2টা বসবে হচ্ছে এই d স্কোয়ারের জায়গায়, সাথে এটা মাইনাস মাল্টিপ্লাই মাইনাস e টু দি পাওয়ার x 3d মাইনাস 2 9 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 cos 2x মাইনাস e টু দি পাওয়ার x, এখানে কত আসবে, এখানে হচ্ছে মাইনাস 40 3d minus 2 cos 2x exponential x divided by 40 3d cos 2x minus 2 cos 2x e to the power x divided by 40 3 my differentiation d my differentiation একবার differentiation করব, minus 2 sin 2x minus 2 cos 2x। এটা আমার হচ্ছে yp এর মান। y এর সাথে যদি yc প্লাস yp অ্যাড করো, তাহলে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। দেখো তো এই ম্যাথটা বুঝতে পারো কিনা। বলো, কোশ্চেন বলো। তুমি তোমার স্ক্রিনে বড় করে নাও। হ্যাঁ বলো। ফর্মুলা আই ক্লাস ম্যাথ করছিলা? আগে ক্লাসে যে লেকচার পড়াছিলাম সেই ম্যাথগুলো করছিলা বাসায়? সবগুলো না করলে ম্যাথ বুঝবা না, কারণ সেই কনসিকুয়েন্স পড়াচ্ছি। তারপরে ফর্মুলাটা আবার আবার মনে করাই দিই। 1 বাই এফ ডি স্কোয়ার যদি থাকে, এখানে cos ax থাকে, তাহলে এখানে 1 বাই এফ
এ স্কোয়ার মাইনাস কস এ এক্স, হ্যাঁ ডি স্কোয়ার জায়গায় এই জন্য একটু বসে থাকে মাইনাস সাইন দেওয়া হয়েছে। হ্যাঁ ডি স্কোয়ার থাকে এর মান। মূল ব্যাপার হচ্ছে একটা টেকনিক ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে অপারেটর মানে হচ্ছে যেটা ডিফারেন্সিয়েট করবে, সেটা সিম্পল ডি হইতে পারে, 1/d হইতে পারে, বা কমপ্লেক্স কোনো ফরমেশন থাকতে পারে। ডি অপারেটর কাজ করে থাকবে ফর্মুলা অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত ফর্মুলা অনুযায়ী কাজ শেষ হয়ে যাবে, যখন ডি থাকবে না তখন ম্যাথটা শেষ হয়ে যাবে। দেখো আমাদের ম্যাথের শুরু থেকে প্রতিটা লাইন দিয়ে খেয়াল করো, এখানে ডি ছিল, এখানে ডি ছিল, এই শেষে এসে কি ডিটা কি হয়ে গেছে, তার কাজ শেষ হয়ে গেছে, তখন আমাদের আর কাজ শেষ। এই অপারেটরটা কাজ করতেছে, এই জন্য এই ম্যাথ গুলোর নাম হচ্ছে ইনভার্স অপারেটর টেকনিক। অপারেটর মানে ইনভার্স অপারেটর টেকনিক ইউজ করে আমরা এই ম্যাথ গুলো সলভ করতেছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা এক এক মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার। আমরা নেক্সট একটা ম্যাথ দেখি। এখানে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা এক্সাম্পল 60। কোশ্চেনটা হচ্ছে সলভ।
আগের মতো সব সলিউশন হবে, প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন বের করবা, তারপরে এই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবা। এখানে শুধু একটা জিনিস দেখানোর জন্য একটা দেখানো হচ্ছে, বাকি সবকিছু সেম। যদি কখনো এরকম থাকে 1/d² - 6d + 13 2 to the power x, এরকম যখন আসবে তখন আসলে আমাদের জন্য একটু এই ম্যাথটাকে তৈরি করে নিতে হবে। আমরা জানি e⁻ln x = x। দেখেন কি লেখা যেতে পারে, 2 to the power x কি লেখা যেতে পারে, e⁻ln 2 to the power x। লগ বা লন যেটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে সেই কাজটা করি, তাহলে এটাকে কি লেখা যায়, e⁻ln 2x, অথবা লেখা যায় e⁻ln 2x। আমরা এখানে কি লিখতে পারি, 1/d² - 6d + 13 2 to the power x, এর পরিবর্তে লিখবো e⁻ln 2x। এখন যদি ফর্মুলা বসাই, তাহলে e⁻x এর এই ln 2 এর মানটা এইখানে বসে যাবে। 1/d² জায়গায় ln 2² - 6 ln 2 + 13, এখানে e⁻ln 2x। দেখো তো এই ম্যাথটা বুঝতে পারো কিনা, 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে দেখো। আমাদের একটু সিলেবাসটা দেখাই। আমাদের যে সিলেবাসটা ছিল, সিলেবাসের 3টা পার্ট। ফার্স্ট পার্ট ছিল ক্যালকুলাস, সেকেন্ড পার্ট ছিল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের মোটামুটি পড়ানো শেষ। যেগুলো পড়াইছি সেগুলো আপাতত করতে থাকো। এরপর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা আমরা কোথা থেকে পড়বো? লিনিয়ার অ্যালজেব্রা আমরা হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে পড়বো। কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা এবং হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে 2.1 চ্যাপ্টার থেকে শুরু হবে। বইটা দেখতে কেমন তোমাদের দেখাই দিই বইটা। বইটা দেখতে হচ্ছে এরকম। দেখতে পাচ্ছ? আচ্ছা, যাই হোক, এই বই থেকে 2.1 চ্যাপ্টার থেকে আমরা শুরু করব। হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে। এখানে বেশ কিছু বেসিক আছে, সেই বেসিক গুলো শিখাবো। এই বেসিক গুলো কোথা থেকে শিখাবো? তোমাদের সাথে দেখো, আমি একটা পিডিএফ শেয়ার করছি। এই পিডিএফ এ সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। এই ম্যাথগুলো গুছায় দেওয়া হয়েছে। লিনিয়ার ইকুয়েশন কি, সবগুলো কি কি আমরা পড়বো লেকচার নোট আকারে দেওয়া হয়েছে। এই লেকচার নোটগুলো যদি দেখো মোটামুটি, তারপর ওই চ্যাপ্টার ম্যাথ করতে সবগুলো করতে পারবা। আমরা এখান থেকে শুরু করতেছি। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আমাদের কন্টেম্পোরারি যে বই 2.1 চ্যাপ্টার, এখান থেকে শুরু করব। তোমাদের সাথে গুগল ড্রাইভে শেয়ার করা হয়েছে। আর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া আছে এখানে। এই প্রেজেন্টেশনটা দেখো, এখান থেকে তুমি মোটামুটি ভাবে, এটা অন্য কোর্সের কোর্স ম্যাটেরিয়াল, এই শুরুর পেজটা। কিন্তু বাকি যে ইয়াটা, এই লেখাগুলো এখান থেকে তুমি দেখতে পারো। তারপর বই দেখলেই চলবে। আমরা পড়াবো লিনিয়ার ইকুয়েশন এবং লিনিয়ার ইকুয়েশন কিছু এক্সাম্পল। তারপর এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তারপর অগমেন্টেড ম্যাট্রিক্স। তারপর বেশ কিছু জিনিস আমরা প্রথম ক্লাস করাবো। প্রথম ক্লাসগুলো ইম্পর্টেন্ট। এই ডেফিনেশন গুলো, এই নিয়মগুলো যদি জানতে পারো, বাকিগুলো খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা একটু শুরু করি।
কিছু ডেফিনেশন প্রথমে শিখবো, লিনিয়ার অ্যালজেব্রা পড়াচ্ছি। এই টপিকটা পড়াচ্ছি হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে। আর কিছু ডেফিনেশন তোমাদের নোট করে দেওয়া হয়েছে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেখান থেকে তোমরা দেখতে পারবা। প্রথম কোশ্চেন হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি। লিনিয়ার ইকুয়েশন যদি এরকম কোনো ফরমেশন থাকে, কোনো ইকুয়েশন এক্সাম্পল দিয়ে বুঝাই, x প্লাস 5y ইজ ইকুয়াল টু 6, এটা একটা ইকুয়েশন। এখানে আননোন হচ্ছে দুইটা, x এবং y। আননোন x এবং y এর পাওয়ার হচ্ছে 1 ভেরিয়েবল গুলার। তো এই ধরনের ইকুয়েশনকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। তার মানে লিনিয়ার ইকুয়েশনে যতগুলো ভেরিয়েবল থাকবে x y z, সবার পাওয়ার কি থাকতে হবে? 1 থাকতে হবে। আরো কিছু এক্সাম্পল দেখাই, x প্লাস 2y মাইনাস 3z ইজ ইকুয়াল টু 5, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এখানে ভেরিয়েবল তিনটা, x y z, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1। সিমিলারলি যদি এরকম হয় x1 মাইনাস 3x2 প্লাস 4x3 ইজ ইকুয়াল টু 7, তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনের ভেরিয়েবল কি কি? x1 x2 x3, তিনটা ভেরিয়েবলের পাওয়ার 1। তারপরে লিনিয়ার ইকুয়েশনে যতগুলো ভেরিয়েবল থাকবে সবার পাওয়ার কত থাকবে? 1 থাকবে। আর এদেরকে বলা হয়, এদের যে সহগ, ভেরিয়েবলের সাথে যে সহগ তাকে বলা হয় কোফিশিয়েন্ট। 1 2 মাইনাস 3 এগুলো হচ্ছে কোফিশিয়েন্ট। আচ্ছা দেখো, নন লিনিয়ার ইকুয়েশন কারা? যদি কখনো এক্স এর বা ভেরিয়েবলের পাওয়ার -1 হয়ে যায়, ভেরিয়েবলের পাওয়ার যদি কখনো হাফ হয়ে যায়, ভেরিয়েবলের পাওয়ার যদি কখনো 2 3 এর বেশি হয়ে যায়, যদি ln x cos x sin x এই টাইপের e টু দি পাওয়ার x এ ধরনের জিনিস চলে আসে, তাহলে ইকুয়েশন গুলো কি হয়ে যাবে? নন লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। কিছু নন লিনিয়ার ইকুয়েশন এক্সাম্পল দেখাই। x প্লাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন। কেন? এখানে y এর পাওয়ার হচ্ছে 2। সিমিলারলি sin x প্লাস y ইজ ইকুয়াল টু 0, এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, এটা নন লিনিয়ার টার্ম। আর রুট ওভার x1 প্লাস 2 x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 1, এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, কারণ হচ্ছে এই টার্মটা নন লিনিয়ার। লিনিয়ার ইকুয়েশন আর নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে কি পার্থক্য বোঝা গেছে? এখানে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াচ্ছি না, এখানে পড়াচ্ছি ইকুয়েশন। এর আগের ম্যাথটা কি ছিল? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন না। যে এখানে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে পরের পার্টটা একটু দেখতেছি। হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। দেখো, যদি এরকম কখনো পাওয়া যায় x প্লাস 2y মাইনাস z ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা একটা হোমোজেনিয়াস ইকুয়েশন। কেন? তার ব্যাখ্যা হচ্ছে এখানে ভেরিয়েবল x, ভেরিয়েবল y, ভেরিয়েবল z, তাদের কোএফিসিয়েন্ট, x এর সহগ বা কোএফিসিয়েন্ট 1, y এর কোএফিসিয়েন্ট 2, z এর কোএফিসিয়েন্ট -1। এটা ছাড়া এখানে আর কোনো টার্ম নাই।
ভেরিয়েবল গুলা এবং তার সাথে কোএফিসিয়েন্ট ছাড়া অন্য কোনো টার্ম নেই, এই জন্য এটা হচ্ছে হোমোজেনিয়াস। যদি এই ইকুয়েশনটা নন হোমোজেনিয়াস হইতো, তাহলে এক্স প্লাস 2y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 10। তার মানে এখানে কি কি আছে, এক্স ওয়াই জেড এই তিনটা ভেরিয়েবল ছাড়াও কোএফিসিয়েন্ট ছাড়াও একটা এডিশনাল 10 আছে, এই জন্য এই ইকুয়েশনটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন। আরো কিছু এক্সাম্পল দেই। x1 প্লাস 5x2 মাইনাস x3 2x4 ইজ ইকুয়াল টু 0। এটা একটা হোমোজেনিয়াস ইকুয়েশন। ব্যাখ্যা, এখানে x1 x2 x3 x4 ভেরিয়েবল, x1 এর কোএফিসিয়েন্ট 1 5 মাইনাস 1 2, এরা ছাড়া এখানে আর কোনো টার্ম নাই। যদি এখানে 10 থাকতো তাহলে হোমোজেনিয়াসটা নন হোমোজেনিয়াস হয়ে যেত, অথবা যদি এরকম থাকতো এখানে -10 ইজ ইকুয়াল, তাহলেও সেটা নন হোমোজেনিয়াস হয়ে যেত। তার মানে হোমোজেনিয়াস হওয়ার শর্ত কি? হোমোজেনিয়াস হওয়ার শর্ত হচ্ছে যে ভেরিয়েবল গুলো আছে সেই সবগুলা ভেরিয়েবল এবং তার কোএফিসিয়েন্ট ছাড়া অন্য কোনো টার্ম থাকবে না, সেটা হচ্ছে হোমোজেনিয়াস। আর যদি অন্য কোনো টার্ম পাওয়া যায় সেটা হবে নন হোমোজেনিয়াস। দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা কোশ্চেন, হ্যাঁ দুটো লিনিয়ার কোশ্চেনের ভিতরে আমরা এই কোর্সটাই লিনিয়ার যাবরা, এখানে নন লিনিয়ার কিছু থাকবে না। এই এই পুরো এই কোর্সের এই পুরো পার্টটাই লিনিয়ার যাবরা, এখানে নন লিনিয়ার টার্ম থাকবে না। শুধু লিনিয়ার এবং নন লিনিয়ার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য লিনিয়ার কোনটা নন লিনিয়ার পার্থক্য বোঝানোর এক্সাম্পল দেওয়া হয়েছে। হ্যাঁ এটা হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস পুরোটাই নন লিনিয়ার ক্ষেত্রে। সে একই তো কথা, ঘুরে ফিরে আবার সেটা সেটাই বলতেছো। লিনিয়ার হওয়ার যে শর্তগুলো সেগুলো হবে প্রথমে, তারপর হোমোজিনিয়াস অথবা নন হোমোজিনিয়াস হবে। তারপরে ডেফিনেশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার যদি এরকম হয় একসাথে কয়েকটা ইকুয়েশন থাকে, মনে করো 2x plus 3y is equal to 1, x minus y is equal to 2, এরা এখন একসাথে আছে, এটা কোনো আলাদা ভাবে নাই, তখন তাকে আমরা বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। প্রতিটাই লিনিয়ার ইকুয়েশন একসাথে যখন এক বা একাধিক ইকুয়েশন থাকবে তাদেরকে বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। প্রতিটা লিনিয়ার ইকুয়েশন কিন্তু একসাথে অনেকগুলো থাকে, তাদেরকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। দেখো একটা এক্সাম, এই আরো কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা দেখো তো এখানে ইকুয়েশন কয়টা আছে, এখানে এখানে ইকুয়েশন কয়টা আছে বক্সে? এখানে দুইটা ইকুয়েশন আছে, এক্স ওয়াই হচ্ছে কি ভেরিয়েবল, নাম্বার অফ লিনিয়ার ইকুয়েশন হচ্ছে 2 আর নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 2। আচ্ছা বলো তো এখানে ইকুয়েশন কয়টা আছে? তিনটা। আর আননোন বা ভেরিয়েবল কয়টা? চারটা। তার মানে নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 3
মানে তিনটা ইকুয়েশন এবং চারটা ভেরিয়েবল নিয়ে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হওয়ার শর্ত হচ্ছে ইকুয়েশন সবগুলো লিনিয়ার হবে, যেহেতু লিনিয়ার ইকুয়েশন, আর এই কোর্সে সবগুলো লিনিয়ার পড়াচ্ছি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এর জন্য তোমার সবগুলো ইকুয়েশন কি হতে হবে লিনিয়ার, এবং এক বা একাধিক হতে পারে, একটাও হতে পারে। কোনো একটা সিস্টেমে একটা ইকুয়েশন থাকতে পারে, কিন্তু সাধারণত সিস্টেমে একের বেশি থাকতে পারে। একটা যেমন অনেকগুলো আছে, যেমন এখানে বলতো এই সিস্টেম ইকুয়েশন কয়টা আছে? আননোন চারটা, মানে চারটা ভেরিয়েবল, ইকুয়েশন তিনটা। এই সিস্টেম, আচ্ছা এখানে ইকুয়েশন কয়টা? এখানে ইকুয়েশন সংখ্যা হচ্ছে চারটা, আর ভেরিয়েবল সংখ্যা ছয়টা। কারণ এই সম্পূর্ণ সিস্টেম, তার মানে যদি কখনো অনেকগুলো ইকুয়েশন এবং একসাথে থাকে, তাকে আমরা কি নাম দিই? তাকে আমরা বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের পরের যে টপিক সেটা অগমেন্টেড ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা ডিটেল আলোচনা করব, কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্স যদি দেখি, তো অগমেন্টেড ম্যাট্রিক্স জিনিসটা কি? আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের কিভাবে প্রকাশ করা হয়, তার কিছু রো থাকে, তার কিছু কলাম থাকে, এদেরকে এন্ট্রি, যেমন 1 2 3 4 -2 1 0 1 2, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের রো। এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের রো, এগুলো ম্যাট্রিক্সের রো, আর এইগুলো হচ্ছে ম্যাট্রিক্সের কলাম। তারপরে একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম, আর এদেরকে বলা হয় এন্ট্রি, এলিমেন্টও বলে, এন্ট্রি বাই এলিমেন্ট। আচ্ছা, অগমেন্টেড ম্যাট্রিক্স জিনিসটা কি? কোন একটা সিস্টেম, মনে করো x plus 2y minus z is equal to 3, 2x minus y plus 3z is equal to 7, x plus 5y minus 2z is equal to 0। এটা একটা লিনিয়ার সিস্টেম। এই সিস্টেমে ইকুয়েশন কয়টা আছে? ইকুয়েশন তিনটা, এখানে আননোনও তিনটা। তুমি যদি এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্সে নাও, ফার্স্ট ইকুয়েশন নাও, x এর কোফিশিয়েন্ট কত? 1, ঠিক এখানে 1 বসাও। y এর কোফিশিয়েন্ট কত? 2, এখানে 2 বসাও। z এর কোফিশিয়েন্ট কত? -1, এখানে -1 বসাও। ডান পাশে কনস্ট্যান্ট কত? কনস্ট্যান্ট 3, এখানে 3 বসাও। সিমিলার ওয়েতে ইকুয়েশন 2, x এর কোফিশিয়েন্ট কত? 2, y এর কোফিশিয়েন্ট -1, z এর কোফিশিয়েন্ট 3, কনস্ট্যান্ট 7। তারপর দেখো এখানে x এর কোফিশিয়েন্ট কত? 1, y এর কোফিশিয়েন্ট 5, z এর কোফিশিয়েন্ট -2, কনস্ট্যান্ট কত? 0। এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? এই ম্যাট্রিক্সটা বলে অগমেন্টেড ম্যাট্রিক্স বলে। দেখো তো বুঝতে পারো কিনা ব্যাপারটা?
আমরা চাইলে এটাকে রিভার্স ওয়েতেও লিখতে পারি, যে তোমার কাছে এরকম থাকে কোন একটা ম্যাট্রিক্স 1 2 3 0 3 2 5 7 1 1 2 3, তো সিস্টেমটা কিভাবে লিখতে পারবো? ফার্স্ট ইকুয়েশনটা কি লিখবো? এখান থেকে x plus 2y 3z is equal to 0। সেকেন্ড ইকুয়েশন কি লিখবো? 5x 2y 5z is equal to 7। এই ইকুয়েশনটা কি লিখবো? x plus y plus 2z is equal to 3। এই সিস্টেম, তার মানে অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে কি লেখা যায়? সিস্টেম লেখা যায়। আবার সিস্টেম থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স লেখা যায়। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। এরপরে আসো একটা ডেফিনেশন, ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, সেটা কি? সেটা হচ্ছে ইচেলন বা ইচেলন, ইচেলন বলানোর জায়গায় ইচেলন ফর্ম। এটা ম্যাট্রিক্সের ইচেলন ফর্ম। একটা ম্যাট্রিক্সে যদি দুইটা কন্ডিশন থাকে তাকে আমরা বলি ম্যাট্রিক্সটা ইচেলন ফর্মে আছে। দুইটা কন্ডিশন কি? অল জিরো রোস ইফ এনি আর এট দ্য বটম অফ দ্য ম্যাট্রিক্স, ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইচ লিডিং নন জিরো এন্ট্রি ইন এ রো ইজ টু দ্য রাইট অফ দ্য লিডিং নন জিরো এন্ট্রি ইন দ্য প্রিসিডিং রো। আমি কিছু এক্সাম্পল দিয়ে বুঝাবো। যারা এই ম্যাট্রিক্স এটা বুঝতে পারবে না তারা এই কোর্সের অনেক অনেক কিছু পারবে না। এই কোর্সের প্রথম দিকের প্রায় 10 নাম্বার কোশ্চেন, 10 থেকে 15 নাম্বার কোশ্চেনের আনসার যদি করতে চাও তাহলে এই টপিক্সের এই অংশটা বুঝতে পারতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স। আচ্ছা, আমি একটু এটাকে ডিটেল আকারে বুঝাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ইচেলন ফর্ম বা ইচেলন ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যদি কিছু জিনিস দেখতে পাই যার জন্য তাকে ম্যাট্রিক্সটাকে আমরা ইচেলন ম্যাট্রিক্স বলবো, তার মধ্যে দুইটা কন্ডিশন। নাম্বার ওয়ান, ফার্স্ট কন্ডিশন, যে অল জিরো রোস ইফ এনি আর দ্য বটম অফ দ্য ম্যাট্রিক্স। এই ব্যাপারটা কি আসলে? একটা ম্যাট্রিক্সের তিনটা রো থাকে, 1 2 5 0 0 0। এখানে এই ম্যাট্রিক্সের রো সংখ্যা কয়টা? রো সংখ্যা তিনটা, 1 2 3। জিরো রো সংখ্যা কয়টা? জিরো রো মানে কি? যদি কোনো রো সবগুলো এন্ট্রি জিরো হয় তাকে বলা হয় জিরো রো। এটা একটা জিরো রো। যদি জিরো রো কোনো ম্যাট্রিক্সে থাকে, থাকবে কোথায়? ম্যাট্রিক্সের শেষ রো হিসাবে থাকবে। এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা যদি বোঝার চেষ্টা করি, সেকেন্ড কন্ডিশনটা এরকম, 1 2 3 0 4 5 0 0 1। সেকেন্ড কন্ডিশনটার যদি আমরা মিনিং করি তাহলে ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি, লিডিং মানে হচ্ছে শুরু, আর নন জিরো মানে জিরো না, এদের সবাইকে বলা হয় এন্ট্রি। তো এটা লিডিং নন জিরো এন্ট্রি কত? 1। সে 1 এর নিচে যারা থাকবে কলামের সবাই কি হবে? জিরো হবে। এটা সেকেন্ড কন্ডিশন। তারপরে স্টেপ একটা এসে লিডিং নন জিরো এন্ট্রি, এখানে প্রথমটা কি জিরো, তারপরটা 4। এই লিডিং নন জিরো এন্ট্রি ফার্স্ট লিডিং নন জিরো এন্ট্রির ডান পাশে থাকবে। এক স্টেপ নেমে আসো, তারপরে লিডিং নন জিরো এন্ট্রি 1 তার ডান পাশে থাকবে। এটা ছিল সেকেন্ড কন্ডিশন। এই দুইটা কন্ডিশনের কিছু এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনগুলা ইচেলন ফর্ম ম্যাট্রিক্স এবং কেন। আসো প্রথমে এক্সাম্পল একটা কমপ্লিট এক্সাম্পল নেই, তারপরে সেই অনুযায়ী বোঝার চেষ্টা করি।
একটা ম্যাট্রিক্সের মধ্যে দুইটা কন্ডিশন খুঁজবো, যদি সেই দুইটা কন্ডিশন সেই ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করে তাহলে তাকে আমরা বলবো ম্যাট্রিক্সটা ইচেলন ফর্ম অবস্থায় আছে। নাম্বার ওয়ান কন্ডিশন, জিরো রো আছে কিনা ম্যাট্রিক্সে, আগে দেখবো ম্যাট্রিক্সে জিরো রো আছে কিনা। হ্যাঁ আছে, জিরো রোটা সবার নিচে আছে কিনা। জিরো রো, এটা জিরো রো এবং সেটা সবার নিচে আছে, তার মানে শেষ রো হিসাবে আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন দেখার নিয়ম হচ্ছে প্রথমে দেখবো ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি, সেটা হচ্ছে ওয়ান, তার নিচে কলামের সবাই জিরো কিনা, সবাই জিরো। একটা পরের রোতে আসবো, পরের রোতে লিডিং নন জিরো এন্ট্রি ওয়ান, ফার্স্ট রোর ডান পাশে আসছে কিনা, রাইট সাইডে আসছে কিনা, রাইট সাইডে আসছে এবং তার নিচে সবাই জিরো কিনা, তার নিচে সবাই জিরো। তারপরে থার্ড রোতে আসবো, থার্ড রো দেখবো লিডিং নন জিরো এন্ট্রি কোনটা, ওয়ান, সেটা এটা ফার্স্ট ডান পাশে আসছে কিনা, ডান পাশে আছে, তার নিচে সবাই জিরো কিনা, তার নিচে সবাই জিরো। তার মানে এই ম্যাথটা কি ফর্মে আছে, ইচেলন ফর্মে আছে। দেখো তো বুঝতে পারো কিনা। হ্যাঁ, এটা যদি যদি থাকে, বলা হচ্ছে অল জিরো রোজ ইফ এনি আর এট দ্য বটম অফ দ্য ম্যাট্রিক্স, যদি ম্যাট্রিক্সে জিরো থাকে থাকলে একদম শেষ হিসেবে থাকবে, না থাকলে তো কিছু করার নাই। সেটা আস্তে আস্তে এক্সাম্পল দিব সবগুলোই। সবসময় ওয়ান হইতে হবে কিনা এটা নিয়ে দুইটা দুইটা বিষয় আছে। যেমন আমরা যে বইতে পড়াচ্ছি হাওয়ার্ড অ্যান্টনের বইতে, এই বইতে বলছে সবসময় ওয়ান হইতে হবে, আর আর অন্যান্য বইগুলোতে বলছে এগুলো ওয়ান না হইলেও সমস্যা নাই। তা আমরা যেটা পড়াচ্ছি সেখানে তুমি ওয়ান হইলেও তুমি বলবা, না হইলেও তুমি বলবা। আরো এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে। এগুলো বুঝতে না পারলে এটা মেজর পোর্শন, তুমি কোশ্চেন আনসার করতে পারবে না। আচ্ছা, আবার নতুন একটা ম্যাট্রিক্স নেই। এখন বলো এই ম্যাট্রিক্সটা কি ইচেলন ফর্মে আছে কিনা। নাম্বার ওয়ান, এই ম্যাট্রিক্সে কি কোনো জিরো রো আছে? সবার লাস্টে আছে, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, সবার লাস্টে আসে। তারপরের কোশ্চেন হচ্ছে, তারপরটা আমরা করে দেখবো। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি কত, টু, তার নিচে কি সবাই জিরো কলামে। সেকেন্ড রো এই লিডিং জিরো এন্ট্রি ওয়ান, সেই ওয়ানটা কি টু এর ডান পাশে আছে। এক ঘর না, ডান পাশ মানে কি ইমিডিয়েট ডান হইতে হবে কোনো ব্যাপার না। টু এর ডান এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু তুমি দেখবে ডানে আছে কিনা, ডানে আছে। তার নিচে সবাই জিরো কিনা, সবাই জিরো। তারপরে কন্ডিশন, লিডিং নন জিরো এন্ট্রি জিরো, জিরো 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 থ্রি, এটা ডানে আছে কিনা এবং তার নিচে সবাই জিরো কিনা, তার মানে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এটা কি ম্যাট্রিক্স হবে, ইচেলন ফর্ম হবে। আসো আরেকটা আরেকটা ম্যাথ দেখি।
এই ম্যাথটা কি ইচেলন ফর্মে হবে? ফার্স্ট কন্ডিশন যদি জিরো থাকে, থাকলে নিচে থাকবে, যদি শব্দটা আছে এখানে কি না থাকলে তো নাই, না থাকলে আমরা ধরে নিব ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করে ফেলছে। যেহেতু শব্দটার মধ্যে সেন্টেন্সের মধ্যে কি আছে, অল জিরো রোজ ইফ এনি, যদি থাকে থাকবে নিচে, না থাকলে এটা আমাদের ফার্স্ট কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে ধরে নিতে হবে, এটাই নিয়ম। এখন শুধু সেকেন্ড সেকেন্ড মাইক্রো, দেখো ফার্স্ট কন্ডিশন দুইটা কন্ডিশনে মনে রাখতে হবে, দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করাইতে হবে, কিন্তু যদি কন্ডিশন স্যাটিসফাই করার মতো ইনফরমেশন ম্যাট্রিক্স এর মধ্যে না থাকে তাহলে আমরা সেটাকে ধরে নিব, পজিটিভলি ধরে নিব যেটা স্যাটিসফাই হয়ে গেছে। যেহেতু এই ম্যাট্রিক্সটাতে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করার মতো কোনো জিরো রো নাই, এই জন্য আমরা এটাকে ধরে নিব স্যাটিসফাই হয়ে গেছে, এটাই নিয়ম। তাহলে ফার্স্ট কন্ডিশন ডান। সেকেন্ড কন্ডিশন দেখি, সেকেন্ড কন্ডিশনটা কি, ফার্স্ট রো, সেকেন্ড কন্ডিশন করে দেখবা, ফার্স্ট রো লিডিং নন জিরো জিরো, তার নিচে সবাই জিরো, ঠিক আছে। সেকেন্ড রো লিডিং নন জিরো ইন্টু টু, তার নিচের সবগুলা কলামে জিরো। থার্ড, এটা তার ডান পাশে ছিল, থার্ড হচ্ছে এদিকে ডান পাশে, ডান পাশে মানে পরের থেকে হইতে হবে এরকম ব্যাপার না, তারপরে হইতে পারে, এটা তার ডান পাশে আছে, তার তার নিচে সবাই কিছু নাই মানে জিরো আছে, জিরো। তার মানে এই ম্যাট্রিক্স সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, এই ম্যাট্রিক্সটা কি হবে, ইচেলন ফর্মের ম্যাট্রিক্স হবে। ফার্স্ট কন্ডিশনটা, এখানে ব্যাপারটা হচ্ছে দুইটা কন্ডিশন একসাথে স্যাটিসফাই করতে হবে, দুইটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন স্যাটিসফাই করলে হবে না, দুটাই করতে হবে। কিন্তু যদি কখনো এরকম থাকে যে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করার মতো অবস্থায় ম্যাট্রিক্সে ইনফরমেশন, প্রপার ইনফরমেশন দেওয়া নাই, তখন আমরা যেটা করব, ফার্স্ট কন্ডিশন এখানে অ্যাপ্লাই করার মতো অবস্থায় আমরা নাই যেহেতু, এই জন্য আমরা ধরে নিব ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেছে। যেমন এই এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো জিরো রো এখানে নাই, যেহেতু জিরো রো এখানে নাই, তাহলে আমাদের জিরো রো শেষে থাকা না থাকা কোনো কোশ্চেন আসতেছে না, এই জন্য জিরো রো শেষে থাকবে কি না থাকবে এই কোশ্চেন যেহেতু নাই, আমরা এটাকে নেগেটিভ ধরবো না, আমরা ধরে নিব এই ম্যাট্রিক্সটার ওই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেছে। তুমি পজিটিভ চিন্তা করতে পারো যে হয় হয়েছে বা হয়নি, যেহেতু জিরো রোটা এখানে নাই, তুমি এখানে পজিটিভ চিন্তা করবা যে এটা জিরো রোটা নিচে নাই, তার মানে এটা স্যাটিসফাই করে ফেলছে, এই কন্ডিশনের দরকার এখানে নাই। কিন্তু মনে রাখতে হবে সব সময় দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে এরকম অবশ্যই এনশিওর করতে হবে। আচ্ছা, কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখাই, দেখো। আচ্ছা বলো তো এই ম্যাট্রিক্সটা কি ইকুয়েশন ফর্মে আসছে কিনা। এই ম্যাট্রিক্সটা ইকুয়েশন ফর্মে আছে কেন, তার ব্যাখ্যা। ফার্স্ট কন্ডিশন, এখানে তিনটা জিরো রো, এখানে তো তিনটাই নিচে আছে, এখানে উপরে থাকা কিছু যায় আসতেছে না। ফার্স্ট কন্ডিশন ডান। সেকেন্ড কন্ডিশন, এখানে অ্যাপ্লাই করার মতো কোনো প্রপার ইনফরমেশন নাই, কোনো সংখ্যাই নাই, লিডিং নন জিরো জিরো, একটা তো লিডিং নন জিরো এন্ট্রি নাই, এই ক্ষেত্রে আমরা ধরে নিব সেকেন্ড কন্ডিশনটাও স্যাটিসফাই হয়ে গেছে। তুমি দুইটা কন্ডিশন স্যাটিসফাই করার চেষ্টা করবা, যদি কোনো কারণে করাতে না পারো তুমি ধরে নিবা যে ওই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেছে। কিন্তু স্পষ্ট যদি দেখা যায় যে একটা কন্ডিশন স্যাটিসফাই করে নাই, তখন কিন্তু ধরে ধরে নেওয়া যাবে না। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, দেখো তো এই ম্যাট্রিক্সের নাম্বার ওয়ান কন্ডিশন, জিরো রোগটা কি নিচে আছে, জিরো নিচে নাই, তার মানে ফার্স্ট কন্ডিশনটা স্পষ্ট হবে এখানে আমাদের যেটা মেনটেন করার কথা সেটা মেনটেন করা নাই, তার মানে এটাই চলন ফর্ম অবস্থায় নাই। কিন্তু এটা সেকেন্ড কন্ডিশন আবার স্যাটিসফাই করছে, কিভাবে,
ফার্স্ট রোর লিডিং নন যেটা ইন্টি জিরো তার সবাই জিরো, সেকেন্ড রোর কিছু নাই, থার্ডের যেটা ওয়ান তার ডান পাশে আছে, নিচে সব জিরো, ফোর্থের তার ডান পাশে আছে, নিচে সবাই জিরো। তার মানে এটা সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেনি, এই জন্য এটা কি হবে না, ইচেলন ফর্ম হবে না। পার্থক্যটা কি, একটা একটা যেটা কিছু করার নাই, এখানে কিছু ছিল না, আর একটা হচ্ছে এখানে আছে কিন্তু স্পষ্ট হবে। শেষ করি, কথা শেষ করি আগে। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। তুমি কিছু ধরে নিবা না, যেটা আছে সে যেভাবে আছে সেভাবেই থাকবে, সেটা সেটা দেখে বলবা এটা এটা কি ফর্মে আছে। তুমি নিজে কিছু ইন্ট্রোডিউস করবো না, তুমি নিজে কিছু অন্য কিছু বাদ দিবা না, যোগ বিয়োগ কিছু করবো না, যেভাবে যেটা আছে সেভাবে তুমি দেখবা এই ম্যাট্রিক্সটা ওই ফর্মে আছে কিনা, যদি ওই ফর্মে থাকে তাহলে বলবা আছে অথবা নাই। আচ্ছা দেখো, আবার একটা কন্ডিশন দেখাই। সবাই একটু বলো তো এই ম্যাট্রিক্সটা, 1 মিনিট চিন্তা করো, আমি এই সময় অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি এবং এটাই চিলড্রেন ফর্মে আছে কিনা আমাকে বলবা। হ্যাঁ, আমি কোশ্চেন আনসার আবার দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। অমিত, আকলাক অমিত, এস এম হাসান, ইরফান হায়দার, ইরফান হায়দার আবির, প্রেজেন্ট। সোহানুর রহমান, সোহানুর রহমান প্রেজেন্ট। মোসাম্মদ সোহানা, আবু সাদা আব্দুল্লাহ আলভি, মাহাতার মোল্লা, এজাজুল ইসলাম, ফারহানা ইয়াসমিন, হৃদয়, ইশরাত জাহান, ইশরাত জাহান, অয়ন দাস প্রেজেন্ট, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান আবেগ, নোয়াফাল হোসেন, তাসনিয়া, মোহাম্মদ সাইফ সালেক, মোহাম্মদ সাইফ সালেক, মোহাম্মদ কাইফ রাজ। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ কাইফ রাজ, সামিয়া চৌধুরী, লাহে মাহফুজ, ইকরা হক, ঋতু, কাইফ হোসেন, সাব্বির, মুজাহিদুল ইসলাম সাব্বির, নাজহা, নাজহা তারান্নুম, অভিজিৎ বিশ্বাস, সাদমান সাইফ, রামিসা, নাফিসা, সুমাইয়া আক্তার, সুমাইয়া আক্তার নিপা, নুজাইমা হাসান, ওমর ফারুক। আচ্ছা দেখো তো এই ম্যাথে কোনো কোশ্চেন আছে কিনা।
এটা কি ইচেলন ফর্মে হবে? ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে কিন্তু সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করেনি। এটা নিচে সবাই 0 আর এটা হচ্ছে ডান পাশে, এটা বাম পাশে চলে আসছে, তার মানে সেকেন্ড কন্ডিশন স্পষ্টভাবে স্যাটিসফাই করেনি, এই জন্য এটা কি হবে না, ইচেলন ফর্ম হবে না। তোমরা বাসায় এই ম্যাথগুলো আবার রিভিউ করবা, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে পড়াশোনা করবো। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।